2 বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন, রাখাইনে জীবন জীবিকাও নিশ্চিত করা হবে, বাংলাদেশ মিয়ানমার চুক্তি সই। দীর্ঘদিন সামরিক শাসন গণতন্ত্রের ভিতকে দুর্বল করে, বললেন প্রণব মুখার্জি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি.লিট গ্রহণ। অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ, পরবর্তী শুনানিতে হাজিরা থেকে অব্যাহতির আবেদন খারিজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট, শুনানি শেষে আদেশ কাল। নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ নিয়ে শামীম আইভী সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, সাংবাদিক সহ আহত অর্ধ শতাধিক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী এবং আমি নুসরাত উর্মি। এছাড়া সংবাদে আরো থাকছে জনপ্রিয় কণ্ঠশিল্পী শাম্মী আখতার আন্নি সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। দীর্ঘদিন সামরিক শাসন থাকলে সংসদীয় গণতন্ত্রের ভিত মজবুত হয় না বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিয়ে তিনি কথা বলেন। জগদ্বিখ্যাত মানুষ গড়তে শিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রণব মুখার্জি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি দেওয়া হয়। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় শিউলি শবনমের রিপোর্ট। বিশেষ সমাবর্তনে যোগ দিতে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছান ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তাকে অভ্যর্থনা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষকরা। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে দেয়া হয় স্মারক ও উত্তরীয়। আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় সম্মানসূচক ডি.লিট ডিগ্রির সনদ। বঙ্গবন্ধু শেখ মুজিব সহ বিশ্বের সকল রাজনৈতিক হত্যার প্রতি নিন্দা জানান প্রণব মুখার্জি। তাদের পাশাপাশি স্মরণ করেন বাংলা ভাষার জন্য আত্মাহুতি দেওয়া সকল শহীদকে। মহাত্মা গান্ধী নিহত হলেন, বাংলাদেশের জাতির জনক মুজিবুর রহমান নিহত হলেন। এই রাজনৈতিক অস্থিরতা যেখানে নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়, এর পিছনে কোন সামাজিক অর্থনৈতিক পরিপ্রেক্ষিত কাজ করছে? সংসদীয় গণতন্ত্র নিয়েও কথা বলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি। দীর্ঘদিন সামরিক শাসন চলেছে কেন? কোন অর্থ সামাজিক পরিপ্রেক্ষিতে সৈন্যরা ব্যারাক থেকে বেরিয়ে এসে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন এবং সংসদীয় গণতন্ত্রের ভিত্তিটা মজবুত হতে পারে। বিশ্ববিদ্যালয়কে আদর্শ মানুষ তৈরির কারখানা উল্লেখ করে জগৎবিখ্যাত মানুষ গড়তে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যা প্রাঙ্গণ সেটা সংকীর্ণ হবে না, সেখানে তার আলোচনা, তার বিচার, তার বিশ্লেষণ কোন সামাজিক সংকীর্ণ গণ্ডির মধ্যে ভাষাগত সংকীর্ণতা, ধর্মীয় সংকীর্ণতা, সাম্প্রদায়িক সংকীর্ণতা তার মধ্যে আবদ্ধ হবে না। ভারতের সাবেক এই রাষ্ট্রপতি ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা মাস্টারদা সূর্য সেনের জন্মস্থান রাউজানের নোয়াপাড়াও পরিদর্শন করেন। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। মাধ্যমিক স্তরে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকায় সারা দেশের স্কুলগুলোর অবকাঠামো উন্নয়নে বড় একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় 10,649 কোটি টাকার নতুন এই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। পরে পরিকল্পনা মন্ত্রী জানান, সার্বজনীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ও ফিমেল সেকেন্ডারি বৃত্তি কর্মসূচি চালুর কারণে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে, যার কারণে তাদের লেখাপড়ার জন্য সুব্যবস্থার উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়াও এদিন আরও 13টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে 18,483 কোটি টাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন তার আইনজীবীরা। তাকে নির্দোষ দাবি করে মামলা থেকে খালাস চাওয়া হয়েছে। পরে মামলার অপর আসামি শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এদিকে মামলায় খালেদা জিয়াকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। প্রণব চক্রবর্তী রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বেলা 11:30টার কিছু পরে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার মাঠে আসেন বেগম খালেদা জিয়া।
মামলায় বিএনপি চেয়ারপারসনের পঞ্চম আইনজীবী হিসেবে দ্বিতীয় দিনের অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপন করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। বলেন, দীর্ঘ 18 বছর পর যে নথি প্রসিকিউশন দাখিল করেছে তা সঠিক নয়। মূলত রাজনৈতিক হেনস্থা করতেই এমন নির্যাতনমূলক বিচার করা হচ্ছে। মামলায় খালেদা জিয়ার খালাস দাবি করেন তিনি। সরকারের কাগজপত্র জালিয়াতি করে তারা এই মামলাটা দাঁড় করিয়েছে। নিজেরাই বলছেন যে মূল নথি পাওয়া যায়নি বলে তারা এই নথিটা সৃজন করেছেন, অর্থাৎ তারা নিজেরা সৃষ্টি করেছেন। আইনের চোখে এই মামলা টেকে না। অবশ্যই বেগম জিয়া সম্মানজনকভাবে তিনি খালাস পাবেন। তবে দুদকের আইনজীবী বলেন, মামলার শেষ সময়ে এসে তাদের এমন খোঁড়া যুক্তিতে কোনো পথ মিলবে না। এমন কোন কার্যক্রম, এমন কোন প্রসিডিং আছে যে উচ্চতর আদালতে তারা যান নাই, যেখান থেকে তারা আদেশ আনেন নাই। সুতরাং সকল আদেশের মাধ্যম দিয়ে উচ্চতর আদালতের সিদ্ধান্তের আলোকে এই মামলাটা পরিচালিত হচ্ছে। কোনো ভুল ত্রুটি কোনো কিছু নেই। ভুল ত্রুটি থাকলে অনেক আগে এই মামলাটা পতন হতো। শেষ সময়ে এসে যে সমস্ত কথাগুলি সেটেল হয়ে গেছে, সেই সমস্ত কথা বলে তো খালাস চাইলে হবে না। পরে আরেক আসামি শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে তা বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। বুধ ও বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে করা আবেদন নাকচ করে তাকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার নির্দেশ দেন আদালত। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে আলাদা রিট হয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ রিট দুটির উপর শুনানি শেষে বুধবার আদেশের জন্য দিন ধার্য করেছেন। শাকের আরজুর রিপোর্ট। গত 9 জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটির নবগঠিত 36 ওয়ার্ডের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আলাদা দুটি রিট করেন দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাদের একজন ভাটারা ইউপির চেয়ারম্যান আতাউর রহমান, অন্যজন বেড়াইদ ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তাদের আইনজীবী জানান, উত্তর সিটির উপনির্বাচনে একটি ওয়ার্ড থেকে জাহাঙ্গীর আলমও প্রার্থী হতে চান। পুনর্গঠন করা ওয়ার্ডের ভোটার তালিকা প্রকাশ না হওয়ায় নির্বাচন স্থগিত চেয়ে রিট করেন তিনি। আর গত বছরের জুলাইতে উত্তর সিটির 18টি ওয়ার্ড বাড়ানো হলেও 75% ওয়ার্ড কাউন্সিলর হচ্ছে না, যা নির্বাচনী আইনের ব্যত্যয়। এসব যুক্তিতে তফসিল স্থগিত চেয়ে রিট করেন আতাউর রহমান। এখনো পর্যন্ত ভোটার তালিকাটি সম্পূর্ণ করা হয়নি। মেয়রের পদ তখনই সঠিকভাবে কনস্টিটিউটেড হবে যখন ন্যূনতম 75% ওয়ার্ড কাউন্সিলরদের নির্বাচিত হয়ে সেটা সরকারি গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে পাবলিশ হবে, শুধুমাত্র তখনই। শুনানিতে তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পর কয়েকজনের জন্য নির্বাচন ঠেকানো যায় না বলে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শিডিউল হয়েছে অনেক আগে, তারা তখন আসেনি। মুষ্টিমেয় কিছু মানুষের কারণে অনেক বড় একটা ইন্টারেস্টকে ব্যাহত করা যাবে না। নির্বাচন তো অনেক বড় একটা বিষয়, কিছু লোকের জন্য গ্রেটার ইন্টারেস্টটাকে ঠেকানো যায় না। আদালত বুধবার নির্বাচন কমিশনের শুনানি গ্রহণ করবেন বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ নিয়ে এমপি শামীম ওসমান ও সিটি মেয়র সেলিনা হায়াত আইভি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন মেয়র আইভি ও সাংবাদিক সহ দুপক্ষের 50 জনেরও বেশি। এ ঘটনায় নারায়ণগঞ্জ জুড়ে উত্তেজনা বিরাজ করছে। রবিউল ইসলামের ক্যামেরায় প্রতিনিধি বিমল রায়ের সহায়তায় আফসানা নীলা রিপোর্ট। হকার উচ্ছেদ করতে সিটি মেয়র মিছিল নিয়ে আসার পরপরই এভাবে রণক্ষেত্রে পরিণত হয় চাষাড়া এলাকা। এর আগে বিকেলে মেয়র আইভি সমর্থক ও পুলিশ নগর ভবন থেকে বের হয়ে বঙ্গবন্ধু রোডের ফুটপাত থেকে হকারদের বসতে নিষেধ করেন। এ সময় হকাররা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। আহত হন আইভি সহ অর্ধশতাধিক। সংঘর্ষে এক পর্যায়ে হকার ও শামীম ওসমান সমর্থকদের হামলার মুখে মেয়র আইভি সড়কে অনড় অবস্থান করেন। হামলার জন্য শামীম ওসমানকেই দায়ী করেন তিনি। হঠাৎ করে কেন শামীম ওসমান রাইফেল ক্লাবে বসে থেকে এই সহস্রভাবে আক্রমণটা করলো?
এবং আজমিরি ওসমান আজকে সকাল থেকে 4-5 বার সারা শহরের মধ্যে টহল দিয়েছে। শামীম ওসমান হকারদের পক্ষে নিজের অবস্থানের কথা জানান। মেয়র বোকামি করতে পারে, আমি করব না। এটা কোনো রাজনৈতিক সংগ্রাম না, হইচই না। সিটি কর্পোরেশনের এখানে হকাররা বসবে কি বসবে না, এটা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিটি কর্পোরেশন সবাই মিলে ঠিক করবেন। পরে পুলিশ প্রায় 300 রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নারায়ণগঞ্জে উত্তেজনা রয়েছে। আফসানা নীলা, 21 টেলিভিশন। চিরতরে থেমে গেল বরেণ্য সঙ্গীত শিল্পী শাম্মী আক্তারের কণ্ঠ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অসুস্থ অবস্থায় বিকেলে রাজধানীর চামেলিবাগের বাসা থেকে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন শাম্মী আক্তার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬২ বছর। শাম্মী আক্তারের মৃত্যুতে শোকাহত পুরো সাংস্কৃতিক অঙ্গন। কাল বাদ জোহর জানাজা শেষে রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হবে তাকে। রিপোর্ট দুলি মল্লিকের। 80-র দশকে পুরো দেশ কাঁপিয়ে দিয়েছিল শাম্মী আক্তারের এই গান। একই সিনেমায় বউ হব না গানটিও জয় করে নিয়েছিল সঙ্গীত প্রেমীদের হৃদয়। আর এই ছবির মধ্য দিয়ে প্লেব্যাকে তার অভিষেক। এরপর আর থেমে থাকেনি তার পথ চলা। অসংখ্য জনপ্রিয় সিনেমায় কণ্ঠ দিয়েছেন শাম্মী আক্তার। আমি তোমার বধূ, নিশা লাগিল রে, আমি তোমার বেদনা, 16 আনায় নাওয়ে ওঠা, এরকম অসংখ্য গানের পেছনে রয়েছেন শাম্মী আক্তার। এছাড়া ওই রাত ডাকে, ওই চাঁদ ডাকে, মনে বড় আশা ছিল, মনে হয় 1000 বছর ধরে, এমন সব জনপ্রিয় গান দিয়ে দখল করে নিয়েছেন ভক্ত হৃদয়। পুরো নাম শাম্মী আক্তার হলেও সবাই তাকে শাম্মী ডাকতেন। 1970 সালে একে অপরূপ রূপে মা তোমায় এই গানের প্রথম বেতারে কণ্ঠ দেন। 2010 সালে ভালোবাসলে ঘর বাঁধা যায় না ছবির গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। প্রায় 6 বছর ধরে ব্রেস্ট ক্যান্সারে ভুগছিলেন শাম্মী। সম্প্রতি তার চিকিৎসার জন্য 5 লাখ টাকাও দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে শেষ পর্যন্ত হার মানতে হলো তাকে। মঙ্গলবার বিকাল 4:30টার দিকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। হৃদয়ে রবি ঠাকুর, কণ্ঠে নজরুল আর চেতনায় স্বাধীনতাকে সন্ধি করে জীবন চলা শাম্মী আক্তার শেষ বিদায় নিলেও সঙ্গীত প্রেমীদের হৃদয়ে থাকবেন চির অম্লান। দুলি মল্লিক, 21 টেলিভিশন। সংবাদের পর্যায়ে একটা বিরতি, ফিরে এসে আরো থাকবে। রাষ্ট্রায়ত্ত 8 ব্যাংকে কর্মকর্তা নিয়োগ পরীক্ষা বাতিল, অব্যবস্থাপনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি। সরকারের আশ্বাসে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের অনশন স্থগিত, জাতীয়করণের দাবিতে আন্দোলনে অনড় এমপিওভুক্ত শিক্ষকরা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তা সহ বাংলাদেশে চলমান সকল উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে সাক্ষাৎ করে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সহ 9 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পের অবস্থান তুলে ধরা হয়। পরে বিশ্বব্যাংক প্রতিনিধি বলেন, চলমান প্রকল্পগুলোতে অর্থায়ন অব্যাহত থাকবে। এ সময় অর্থমন্ত্রী জানান, মহাসড়ক বিভাগের সচিবকে ঘুষের প্রস্তাব দেয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না হারবারের কালো তালিকাভুক্ত করা হয়েছে। The World Bank has actually been increasing its support for Bangladesh. We're providing in the current 3-year period in the order of $4.4 billion. They offered it to the secretary and secretary gave it to us. এই কোম্পানি কি এখন ব্ল্যাকলিস্টেড? অফ কোর্স, নরমাল নিয়ম হলো যে ব্ল্যাকলিস্টেড মিন্স ব্ল্যাকলিস্টেড। রাষ্ট্রায়ত্ত 8 ব্যাংকে 7000-এরও বেশি অফিসার পদে নিয়োগের জন্য গত 12 জানুয়ারি যে পরীক্ষা নেওয়া হয়েছিল তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে ব্যাংকার্স সিলেকশন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরীক্ষার তারিখ পরে জানানো হবে। পরীক্ষায় অব্যবস্থাপনার বিষয়ে খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও করা হয়েছে। তাপসী রাবেয়ার রিপোর্ট। গেল শুক্রবার বিকেলে রাষ্ট্র মালিকানাধীন 8 ব্যাংকের নিয়োগ পরীক্ষা হলেও অব্যবস্থাপনায় অংশ নিতে পারেননি অনেক চাকরি প্রার্থী। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন শুরু করে বিক্ষোভকারীরা।
পরীক্ষার্থীদের 9 দফা দাবির প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকে জরুরি বৈঠকে বসে ব্যাংকার্স সিলেকশন কমিটি। সভায় পরীক্ষা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধিরাও ছিলেন। বৈঠক শেষে সিদ্ধান্ত জানান কেন্দ্রীয় ব্যাংকের কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস বিভাগের ভারপ্রাপ্ত মুখপাত্র। বিআরসির যে স্টারিং কমিটি, এই স্টারিং কমিটি পরীক্ষা বাতিল করেছেন। এ ব্যাপারে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি নেতৃত্বে থাকবেন নির্বাহী পরিচালক এক মহোদয় জনাব আহমেদ জামাল। অব্যবস্থাপনার ব্যাখ্যা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। সেই ব্যাখ্যা এবং তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে কি পদ্ধতিতে এবং কখন পরীক্ষা হবে। সরকারি ব্যাংকগুলোর নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে 2015 সালে ব্যাংকার্স সিলেকশন কমিটি গঠন করে সরকার। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। সরকারের আশ্বাসে অনশন ভেঙেছেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচির 8ম দিনে দুপুরে অনশন ভাঙান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিব মোহাম্মদ আলমগীর। এদিকে একই স্থানে গত 10 জানুয়ারি থেকে জাতীয়করণের দাবিতে অবস্থান অনশন করছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। রিয়াদ সুমনের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে 1 জানুয়ারি থেকে জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। প্রথম 8 দিন অবস্থান ধর্মঘটের পর শুরু করেন আমরণ অনশন। 8 দিনের মাথায় মঙ্গলবার দুপুর 2টার দিকে অনশন স্থলে আসেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিব মোহাম্মদ আলমগীর হোসেন। এ সময় তিনি দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। মাননীয় প্রতিমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী দুজনেই অর্থমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছেন। অর্থমন্ত্রী সমস্ত তথ্য প্রস্তুত করে ওনাকে দিতে বলেছেন। আমরা সেই তথ্য প্রস্তুত করছি এখন। আর এদিকে সরকারকে তার আপনাদের বিষয়ে কি করা যায় সে বিষয়ে তারা কাজ করবেন। সরকারের কাছ থেকে আশ্বাস পেয়ে সন্তোষ প্রকাশ করেন শিক্ষকরা। তবে দ্রুত সময়ের মধ্যে এর বাস্তবায়ন না হলে ফের আন্দোলনের ঘোষণাও দেন শিক্ষক নেতারা। উনি যে আশ্বাস দিয়েছেন আমি মনে করি এটা শুভঙ্করের ভাগ্য হতে পারে না। আপাতত আমরা আন্দোলন স্থগিত করছি। ব্র্যাক বাজেটে আমাকে বরাদ্দ না হলে আমরা পুনরায় আন্দোলন চালিয়ে যাব, তাতে জীবন থাকার যাক। এদিকে 1 দফা দাবিতে একই স্থানে গত 10 জানুয়ারি থেকে অবস্থান কর্মসূচি এবং সোমবার থেকে আমরণ অনশন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আমরা চাচ্ছি সকল প্রকার অসাম্য দূর করে শিক্ষাক্ষেত্রে সমতা এবং উন্নত শিক্ষা পদ্ধতি দেশে বাস্তবায়ন করা। সারা জীবনে চাকরি করে যে তারা একটা টাইম স্কেল পেত সেটাও সরকার বন্ধ করে দিয়েছে। আমাদের সেই কোমলমতি ছেলে মেয়েদেরকে পাঠদান করার জন্য আমরা বিদ্যালয়ে ফিরে যেতে চাই। শিক্ষকরা জানান দাবি না মানা পর্যন্ত এই অনশন চালিয়ে যাবেন তারা। যদি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ না হয় তাহলে আমরা আমরণ অনশন করব এবং দ্রুত আমরা আমাদের কাপড়ের কাপড় করে আমরা প্রধানমন্ত্রী। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছে রাষ্ট্রপক্ষ। দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ আজ এই আদেশ দেন। সকালে অ্যাটর্নি জেনারেল সময় আবেদন করলে আপিলের শুনানির জন্য 13 ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়। এ মামলার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম আমিরুল ইসলাম বলেন, তাৎক্ষণিক প্রতিকার পেতে ভ্রাম্যমাণ আদালতের প্রয়োজন। আর মাজদার হোসেন মামলার রায়ের সঙ্গে ভ্রাম্যমাণ আদালত সাংঘর্ষিক নয় বলেও শুনানিতে উল্লেখ করেন তিনি। এর পক্ষে 12টি আইনি ভিত্তি উপস্থাপন করেন তিনি। আগামী 13 ফেব্রুয়ারি 3 আপিলের শুনানি হবে। সারা দেশে বিচারাধীন রয়েছে 33,09,789টি মামলা। আর 5 বছর ধরে হাইকোর্টে বিচারাধীন রয়েছে 2 লাখের উপরে মামলা, আর নিম্ন আদালতে 6 লাখের উপরে। এজলাস ও বিচারক সংকট সহ বেশ কিছু কারণে মামলার দীর্ঘসূত্রিতা বাড়ছে বলে মনে করেন সিনিয়র আইনজীবীরা। সংকট নিরসনে দ্রুত বিচারক নিয়োগ, অবকাঠামো, আনুষঙ্গিক সুযোগ সুবিধা সহ ব্রিটিশ আমলের আইন যুগোপযোগী করার পরামর্শ দিয়েছেন তারা। আর তা না হলে ন্যায় বিচার বাধাগ্রস্ত হবে বলে মনে করেন সিনিয়র আইনজীবীরা। শাকের আরজুর আরও একটি রিপোর্ট। পৃথক বিচার বিভাগের যাত্রা শুরু হয় 2007 সালের 1 নভেম্বর। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের 10 বছর পার হলেও এখনও অবকাঠামো ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা নিশ্চিত হয়নি। এজলাস সংকটের কারণে নিম্ন আদালতের অনেক বিচারক পুরো কর্মঘণ্টা বিচার কাজে ব্যয় করতে পারছেন না। অনেক ক্ষেত্রে একই এজলাসে সহকর্মীর সঙ্গে ভাগাভাগি করে বিচার কাজে অংশ নিচ্ছেন অন্য বিচারক।
যার প্রভাব পড়ছে মামলা নিষ্পত্তিতে। মামলার দীর্ঘসূত্রে তোমার উন্নয়নে বাধা দেয়। তো ন্যায় বিচার প্রাপ্তি মানুষের মৌলিক অধিকার, কারণ ন্যায় বিচার যে সমাজে থাকে না, সেই বিচারে রুল অফ আইনের শাসন থাকে না, মানবাধিকার থাকে না। সুপ্রিম কোর্টের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দেশের আদালতগুলোতে 33,09,789টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে হাইকোর্টে রয়েছে 4,76,750টি মামলা, আর আপিল বিভাগে রয়েছে 16,565টি মামলা। গত 5 বছর ধরে সারা দেশে বিচারাধীন মামলা রয়েছে প্রায় 9 লাখ, যার মধ্যে হাইকোর্টে রয়েছে 2,92,000 মামলা, আর নিম্ন আদালতে রয়েছে 6,01,000 মামলা। আইনজীবীরা বলছেন, গত কয়েক বছরে মামলার সংখ্যা বাড়ছেই। আমাদের বিচারের সংখ্যা খুবই কম। হাইকোর্টের বিচারকের সংখ্যা মিনিমাম 2,000 হওয়া উচিত ছিল। হয়রানিমূলক মামলার হ্রাস ও ব্রিটিশ আমলের আইন যুগোপযোগী করলে বিচারাধীন মামলার সংখ্যা কমানো সম্ভব বলে মনে করেন এই সিনিয়র আইনজীবী। সুশাসন যদি একটি দেশে থাকে তাহলে এরকম মামলার জট থাকতে পারে না। যদি আইন যুগোপযোগী করা যায় তাহলে পরে এই যে মামলার জট, এর থেকে রক্ষা করা সম্ভব। 2016 সালে সারা দেশে বিচারাধীন মামলার সংখ্যা ছিল 31,56,878টি। ন্যায় বিচারের স্বার্থে দ্রুত মামলা নিষ্পত্তির তাগিদ দিয়েছেন আইনজীবীরা। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। যশোর রোডের গাছ কেটে লুটপাটের চক্রান্ত বলছেন পরিবেশবাদীরা। আরো বেশি গাছ লাগানোর আশ্বাস পরিকল্পনা মন্ত্রী। লিবিয়ার ত্রিপোলিতে বিমানবন্দর এলাকায় পুলিশের সঙ্গে কারাবন্দীদের সংঘর্ষ, নিহত 20, আহত অনেকে। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। তেভাগা আন্দোলনের অগ্রপথিক মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অমল সেনের 15তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন। দুপুরে রাজধানীর তোপখানা রোডে কমরেড অমল সেনের অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। সে সময় মন্ত্রী বলেন, নবম শ্রেণীতে পড়ার সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দিয়ে শোষিত নিপীড়িত কৃষকের অধিকার আদায়ে সচেষ্ট ছিলেন অমল সেন। তার আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গঠনে কাজ করতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান রাশেদ খান মেনন। যশোর বেনাপোল জাতীয় মহাসড়ক উন্নয়নের নামে শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্তকে অশুভ চক্রের লুটপাট বলে মনে করছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। তারা বলছে, উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আগে তার পরিবেশগত প্রভাব বিবেচনায় নেওয়া জরুরি। এদিকে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, সড়ক উন্নয়নে যে গাছ কাটা হবে তার চেয়ে বেশি গাছ লাগানো হবে। রিয়া সুমনের আরও একটি রিপোর্ট। যশোর বেনাপোল মহাসড়কটি 4 লেনে উন্নীত করতে রাস্তার দুই পাশে থাকা শতবর্ষী গাছগুলো কেটে ফেলতে দরপত্র আহ্বান করে সড়ক ও জনপথ বিভাগ। বলা হয়, গাছ রেখে সড়ক উন্নয়ন সম্ভব নয়। এরই প্রতিবাদে সরব হয়ে ওঠে পরিবেশবাদী সংগঠনগুলো। মঙ্গলবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সহ 6টি পরিবেশবাদী সংগঠন। তাদের অভিযোগ, উন্নয়নের নামে গাছ কাটা অশুভ চক্রের চক্রান্ত। এই গাছগুলির মূল পরিকল্পনায় কিন্তু সড়কও সম্প্রসারিত হবে না। একই সাথে যেসব কর্মকর্তা পরিবেশগত বিপর্যয় ঘটাতে এমন সিদ্ধান্ত নিয়েছে তাদের শাস্তির দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। যাদের উর্বর মস্তিষ্ক প্রসূত এই ধারণা তৈরি হয়েছে তাদের প্রত্যেককে বিচারাধীন করা দরকার। একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা। কর্মসূচি থেকে শতবর্ষী গাছগুলো কাটার আগে বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার পরামর্শ দেন বক্তারা। গাছ রেখে সম্প্রসারণের কাজটা করতে হবে, আর যদি এটা না হয় সবাই নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। এদিকে একনেক সভা শেষে এক প্রশ্নের জবাবে যশোর রোডে শতবর্ষী গাছ রক্ষার দাবিতে আন্দোলনকারীদের সাথে ভিন্ন মত পোষণ করেন পরিকল্পনা মন্ত্রী। প্রথমে একটা জিনিস করতে গেলে বুঝতে হবে, সড়কটি সম্প্রসারণ করে আরো বেশি বেশি গাছ লাগানো হবে বলেও আশ্বাস দেন পরিকল্পনা মন্ত্রী। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনসচেতনতা। শ্রবণ শক্তি নষ্ট, উচ্চ রক্তচাপ
অনিয়মিত স্পন্দন, মাথা ধরা, অনিদ্রা সহ বিভিন্ন রোগ সৃষ্টিতে নীরব ঘাতক হিসেবে কাজ করছে শব্দ দূষণ। আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতায় উত্তরণের একমাত্র পথ বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে একটি সংস্থা গঠন ও গণমাধ্যমে প্রচারের পরামর্শও দিয়েছেন তারা। মাহমুদ হাসানের রিপোর্ট। শব্দ দূষণে নাকাল রাজধানীবাসী। সচেতনতার অভাবে ৮০ থেকে ১০০ ডেসিবলের উপরে শব্দ তৈরি করছে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস ও ট্রেনের হর্ন। বিকল্প ব্যবস্থা জানা না থাকায় অপরাধ এবং শব্দ দূষণ হচ্ছে জেনেও হর্ন বাজাচ্ছেন গাড়ি চালকরা। হর্ন বাজানো ঠিক না, তারপরও হর্ন তো প্রয়োজন। ধর্মীয় অনুষ্ঠান, পার্টি, সভা ও সেমিনারে মাইক বাজিয়ে শব্দ দূষণ করা হচ্ছে। এসব কারণে সৃষ্ট শব্দ দূষণে সাময়িক বধিরতার শিকারও হচ্ছেন অনেকে। সবসময় হর্ন বাজতে থাকে, ধর আমরা বাসায় যাই এখান থেকে, যাওয়ার পর কথাবার্তাও শুনতে পাই না, কান অলরেডি ব্যথা হয়ে গেছে এই হর্ন চাপানোর কারণে। বিশেষজ্ঞরা বলছেন একটু সচেতনতা অবলম্বন করলেই মানুষের তৈরি শব্দ দূষণের মতো সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। এতে রক্ষা পাবে আগামী প্রজন্ম। আমাদের সকল উন্নয়নের মাত্রা মুখ থুবড়ে পড়বে যদি আমার পরবর্তী প্রজন্ম শব্দ দূষণের জন্য, ধুলো দূষণের জন্য তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গকে পরিপক্কভাবে ডেভেলপ না করেই বড় হয়ে যায়। সরকারি সংস্থা তৈরি, কঠোর আইন প্রণয়ন ও গণমাধ্যমে প্রচার প্রচারণা শব্দ দূষণের অসহনীয় মাত্রাকে কমিয়ে আনতে পারে বলেও মত দেন তারা। ড্রাইভার যখন নিজে জানবে যে এই হর্নের মাধ্যমে তার শিশু সন্তান কর্ণ ক্ষমতা হারাবে, তবেই তিনি এটা বন্ধ করতে বাধ্য হবেন। এদিকে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য রক্ষায় শব্দ দূষণ পরিহারের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। শব্দ একটু বেশি হলে তার অ্যাবর্শন হয়ে যায়, বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, এবং বাচ্চা হইলে সেটা বাচ্চা অনেক সময় বধির হচ্ছে, তারপর ডিফনেস হচ্ছে। সংশ্লিষ্টদের প্রশিক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করে শব্দ দূষণের মতো ভয়াবহ ব্যাধিকে প্রতিরোধ করা সম্ভব বলেও মনে করেন এই চিকিৎসক। সহ্য গুণের বেশি যে সাউন্ডটা আছে আপনার ইফেক্ট করতেছে। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। এবারে খেলার খবর জানাচ্ছেন ইসরাত জাহান। ধন্যবাদ। শুরুতেই ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ প্রসঙ্গ। ত্রিদেশীয় সিরিজে কাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। পঞ্চম ভেন্যু হিসেবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এটি হবে ১৭তম ম্যাচ। আর ঐতিহাসিক ১৭তম ম্যাচটি জিতে রেকর্ড বুকে স্থান করে নিতে চায় উভয় দলই। দু দলের দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ধারায় ফিরতে চায় জিম্বাবুয়ে। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ সিরিজ জয়ই সাহস যোগাচ্ছে জিম্বাবুয়েকে। তবে ম্যাচের শুরুটা ভালো করা প্রয়োজন বলে জানান নির্ভরযোগ্য ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাজ্জা। Thought it would be to start with, but apart from that, it's the usual wicket that we usually get here. But yeah, just a little bit more damp than we thought at the beginning. এদিকে গত সিরিজের হার থেকে শিক্ষা নিয়ে নতুন বছরে নতুন করে শুরু করতে চায় শ্রীলঙ্কা। তাই জয়ের বিকল্প কিছুই ভাবছেন না লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের কাছে সহজ আত্মসমর্পণ করলেও জিম্বাবুয়েকে সমীহই করছে শ্রীলঙ্কা। They are a good team, and as you know, all their players have come back to play for their country, and now they've got even stronger. So it's going to be a challenge. আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সম্প্রতি হারের বৃত্তে থাকা শ্রীলঙ্কাকেও কঠিন প্রতিপক্ষই মানছেন বাংলাদেশের সহকারী কোচ রিচার্ড হেলসন। দলে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও লাকমালের মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে, যারা যে কোনো সময় ম্যাচের চিত্র পাল্টে দিতে পারে বলে মন্তব্য করেন হেলসন। A very strong side when they perform to their best. We saw that in the Champions Trophy when they beat India. আবু হুরায়রা তামিম, ২১ টেলিভিশন। সাফ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবলে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের বেশিরভাগ খেলোয়াড়ই উঠে এসেছে ময়মনসিংহের কলসিন্দুর স্কুল থেকে। অধিনায়ক মারিয়া মান্দা, গোল মেশিন তহুরা ও ফাইনালের গোলদাতা শামসুন নাহারও কলসিন্দুরের তৈরি। আজ বাংলাদেশের ফুটবলের দিশারি তারা। ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলকে সাথে নিয়ে আবু হুরায়রা তামিমের আরও একটি রিপোর্ট।
ঢাকা থেকে প্রায় 180 কিলোমিটার দূরে ময়মনসিংহের দোবাউড়া উপজেলায় কলসিন্দুর গ্রামে এই স্কুল, যেখানে তৈরি হয়েছে বাংলাদেশের নারী ফুটবলাররা। এই মেয়েরা এই দেশের পরিচিতি বৃদ্ধি করে তুলছে, যে সুনাম করছে, তার জন্য আমরা অত্যন্ত গর্বিত। অনূর্ধ্ব 15 সাব গেমস নয়, আমাদের এই মেয়েদের হাত ধরে আমরা এশিয়ান ফুটবলেও আমরা বিজয় আনতে পারবো। ফুটবল যারা খেলে সবাই, ফুটবলার মেয়েগুলি সবারই অবস্থা অত্যন্ত শোচনীয়। শৈশবেই বাবা ধীরেন মারাককে হারায় সাফজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক মারিয়া মান্দা। দরিদ্র পরিবারের হাল ধরেন মা এনাতো মান্দা। দিনমজুর আর পরের বাড়িতে কাজ করেই জুগিয়েছেন দুবেলার আহার। তাতেও না কুলালে মারিয়াকে যেতে হয়েছে মার সাথে দিনমজুরের কাজে। মায়া আমার জন্য সাহায্য করছে, রুয়া লাগাইলে যে খেতে রুয়া লাগাইলে লোকালে কাজ করতো। আর ফেরবার যেদিন নাকি স্কুল ছুটি হবে সেই দিন ফিরেবার কাজ করবার যাবে। মার সাথে বলছি যে আমিও যাব তোমার সাথে কাজ করতে। তখন অন্যের বাড়িতে কাজ করতে যেতাম, 3 দিনে কাজ করে তারপরে বুট কিনলাম। বঙ্গমাতা স্কুল ফুটবলে খুলে যায় ভাগ্য। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বর মুকুট জয় করা মারিয়া মান্দার। ফুটবলার হওয়ার পেছনে মায়ের অবদানও কম নয় বলে জানান মারিয়া। সকালে নৌকা আগে থেকে রেডি করে রাখতো মা, সেখানে মা আমাকে পার করে দিত, তারপর রাত্রে আমাকে নিয়ে আসে। কলসিন্দুর গ্রামের আরেক গর্ব তহুরা। ফিরোজ মিয়ার 1 ছেলে ও 5 মেয়ের মধ্যে সে তৃতীয়। সাফ ফুটবলে তহুরা যখন একের পর এক গোল করে তখন তার বাবা মাঠে কাজ করেন, কারণ বিদ্যুৎ আসলেও ডিশের লাইন এখনো পৌঁছেনি তহুরাদের বাড়িতে। মুসলিম রক্ষণশীল পরিবারের মেয়ে তহুরা ফুটবল খেলুক এটা পরিবারের কেউ চায়নি, তবে তার সাফল্য ও কৃতিত্বে গর্বিত পরিবার সহ পুরো গ্রামবাসী। যদিও হাফেজ ভগ্নিপতির ভয়ে এখনো ভীত বাংলার মেসি তহুরা। এখন তো দাদা বলে যে তোর জন্য কারেন্ট পাইছি, বা তো না দাদা ওরা বলে যে আমি আজকে খেলতে পারছি দিকে, মানে তহুরা খেলতে পারছি। সাফ অনূর্ধ্ব 15 ফাইনালে ভারতের বিপক্ষে একমাত্র গোল করা শামসুন নাহারের প্রিয় খেলোয়াড় বার্সেলোনার মেসি ও রিয়াল মাদ্রিদের রোনালদো। আমার গোলেই বাংলাদেশ জয় হয়েছে, এটা অনেক ভালো লাগতেছে আমার কাছে। যদি লিগ শুরু হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো। বাংলাদেশ দলের হয়ে মারিয়া, তহুরা, শামসুন নাহার ছাড়াও মার্জিয়া, নাজমা, মাহমুদা সহ কলসিন্দুরের 8 জন খেলে সাফ অনূর্ধ্ব 15 ফুটবলে। বাংলাদেশের নারী ফুটবলকে এশিয়ার সেরাদের কাতারে দেখতে চান তারা। আমাকে দেখলে ছোট ছোট মেয়েরা সবাই ছুটে আসে, তখন খেলা থেকে যখন আসি তখন ছোটদের জন্য আমি চকলেট নিয়ে আসি। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন, কলসিন্দুর স্কুল, ময়মনসিংহ। এই ছিল আমার কাছে খেলার খবর। ফিরছি মূল খবরে। ধন্যবাদ ইসরাত। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউর এটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। 2 বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন, রাখাইনে জীবন জীবিকা নিশ্চিত করা হবে, বাংলাদেশ মিয়ানমার চুক্তি সই। দীর্ঘদিন সামরিক শাসন গণতন্ত্রের ভিতকে দুর্বল করে বললেন প্রণব মুখার্জি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলিট গ্রহণ। অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ, পরবর্তী শুনানিতে হাজিরা থেকে অব্যাহতির আবেদন খারিজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টের রিট, শুনানি শেষে আদেশ কাল। নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ নিয়ে শামীম আইভী সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, সাংবাদিক সহ আহত অর্ধশত। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। ধন্যবাদ সবাই।